যুদ্ধ মানেই রণনীতি, আর যুদ্ধ মানে যতটা নিজেকে আধুনিক রূপে সুসজ্জিত করা যায়। ভূ রাজনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বিভিন্ন দেশ আগে যেমন নিজের নিরাপত্তা বেষ্টনীতে সুসজ্জিত হয়, তার প্রতিরক্ষা ক্ষেত্রে জোর দেয়, একই সঙ্গে তার সেনাবাহিনী কতটা আধুনিক হতে পারল, তার সেনাবাহিনী কতটা নিজেদেরকে সময়ের সাথে সাথে আরও আপডেট করতে পারল, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধে এই সেনাবাহিনী কিন্তু মুখ্য ভূমিকা নেয়। দেশকে রক্ষা করার গুরু দায়িত্ব তাদের ওপর। একদিকে যেমন দেশের প্রতিরক্ষা সিস্টেম স্ট্রং হতে হবে, আবার অন্যদিকে আক্রমণাত্মক হতে হবে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই সুচতুর সুনির্দিষ্ট পরিকল্পনায় বাজিমাত করতে হবে, আর তার জন্য দরকার সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ, সেনাবাহিনীর বিশেষ পরিকল্পনা এবং সুনির্দিষ্ট রণকৌশল। যার রণকৌশল যতটা আধুনিক, যতটা তীক্ষ্ণ, যতটা তীব্র, তার সফলতা ততটাই বেশি। কেন আজকে এত কথা বলছি? আজকে এত কথা বলছি তার কারণ ইন্ডিয়ান আর্মি, যে ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব অনুভব করি, সেই ভারতীয় সেনাবাহিনী এবার নতুন রূপে, হ্যাঁ ঠিক শুনছেন, নতুন রূপে ভারতীয় সেনাবাহিনী তার পরিচিতি তৈরি করবে। কিভাবে তৈরি হবে সেই পরিচিতি? এই নতুন রূপ বলতে আর কি, এমনিতেই ইন্ডিয়ান আর্মির গোটা বিশ্বে নাম রয়েছে। যে কোনো ভেরিফাইড অপারেশন, এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে ভারত বারবার নিজেকে প্রমাণ করেছে তার তীক্ষ্ণতায়, তার তীব্রতায়, আর তার রণকৌশলে এবং দক্ষ সেনা অফিসারদের মাধ্যমে। আর এবার নতুন রূপে ইন্ডিয়ান আর্মি ঠিক কী করতে চলেছে, সেই নতুন রূপটা কি, আজকে পুরো প্রতিবেদনটায় আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে। আজকের গোটা প্রতিবেদনটার দিকে আমরা একটু নজর রাখি এবং আমরা তাতে করে আস্তে আস্তে করে আমাদের কাছে পরিষ্কার হবে এই ইন্ডিয়ান আর্মির নতুন রূপটা ঠিক কী। পদাতিক, ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে এসে ছোট ছোট কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট তৈরি করতে চলেছে সেনাবাহিনী। ভালো করে বুঝবেন, পদাতিক বাহিনী মানে যারা ফিল্ডে থেকে, অর্থাৎ একেবারে যুদ্ধক্ষেত্রে থেকে সামনে থেকে লড়াই করে, সেই পদাতিক বাহিনী। ট্যাঙ্ক, বিভিন্ন ট্যাঙ্ক রেজিমেন্ট আমরা দেখেছি, প্যাটার্ন ট্যাঙ্ক থেকে শুরু করে আরও বিভিন্ন ট্যাঙ্কের মাধ্যমে যারা যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, এবং গোলন্দাজ বাহিনীও আমরা দেখেছি। এই তিনটে বাহিনীকে একত্রিত করে সম্পূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট তৈরি করতে চলেছে সেনাবাহিনী। সামরিক পরিভাষায় এই সেনাবাহিনীর একটা বা এই টিমটার একটা নাম হবে ইন্টিগ্রেটেড ব্যাটেল, আবার বুঝবেন, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ বা আইবিজি। এই আইবিজি হবে ইন্ডিয়ান আর্মির নতুন রূপ, নতুন পরিচিতি। জুলাইয়ের 1 তারিখ, 1 জুলাই এই আইবিজি ঠিক কী হতে চলেছে? 1 জুলাই থেকেই এই বাহিনী গঠনের কাজ শুরু হবে। সেনার আধুনিকীকরণের পথে এটিকে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আমরা জানি যে, আগেও বললাম যে ইন্ডিয়ান আর্মি নিয়ে বলার কিছু নেই, কারণ সময়ের তালে তালে ইন্ডিয়ান আর্মি নিজেকে আরও বেশি ভেরিফাইড, আরও কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে শত্রুর সামনাসামনি করা যায় এবং শত্রুকে যোগ্য জবাব দেওয়া যায়, তার প্রমাণ বারবার ভারতীয় সেনাবাহিনী দিয়েছে। আপনাদের নিশ্চয়ই বালাকোট এয়ার স্ট্রাইকের কথা মনে রয়েছে বা উড়ির কথা মনে রয়েছে। প্রত্যেকটা হামলার জবাব অত্যন্ত দৃপ্ততার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে এবং সূক্ষ্ম রণকৌশলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দিয়েছে। তাই তো আমরা ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। আমাদের গর্ব আমাদের সেনাবাহিনী, যাদের হাতে আমাদের দেশ সুরক্ষিত। আর এই আইবিজি, এই নতুন যে গ্রুপ, এই নতুন যে পরিচিতি ভারতীয় সেনাবাহিনীর, সেটা কিন্তু আরও সুসংগত হলে আরও সুনিশ্চিত হতে পারবো আমরা। কারণ এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ গঠনের মাধ্যমে
সেনাবাহিনী আরও আধুনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই অভিঘাত এত বেশি তীব্র হবে যে তারা ভিমড়ি খেয়ে যাবে। এটাই আসল লক্ষ্য। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব, দেখব যে আইবিজির কি, অ্যাকচুয়ালি এই আইবিজি কি এটা আমাদের জানা ভীষণভাবে দরকার। ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ, আইবিজি হলো ভারতীয় সেনাবাহিনীর নতুন ধরনের একটা যুদ্ধ ইউনিট। এটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং দ্রুত মোতায়েনযোগ্য যুদ্ধ ইউনিট। প্রায় 5,000 সেনা নিয়ে গঠিত এবং 12-13টি ইউনিট এতে অন্তর্ভুক্ত হবে। তাহলে আইবিজি ইউনিটে 5,000 সেনা থাকতে পারে। ভাবুন একবার, একটা ইউনিট, তাতে 5,000 আর্মি, 5,000 সেনা নিয়ে গঠিত এবং 12-13খানা ইউনিট থাকতে পারে, একটা দুটো নয়। বাহিনীর অন্য অংশের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। অর্থাৎ এই 5,000 সেনাবাহিনী যখন একসাথে কাজ করবে, কোনো আদার গ্রুপের দরকার নেই। ওই আইবিজি টিমটা, এই 5,000 সেনাবাহিনী, তারা সংঘবদ্ধভাবে গোটা প্ল্যানটা করবে। অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি, সেটা ফেল করলে প্ল্যান সি কি থাকছে, ব্যাকআপ প্ল্যান কি থাকছে। প্রথমে যদি প্ল্যান এ একটা 50 জনের টিম ফায়ারে যায়, তাহলে কভার ফায়ারের জন্য কি থাকছে, এই টোটাল 5,000 সেনাই সেটা বুঝে নেবে। এদেরকে একটা জায়গায় মোতায়েন করে দেওয়া হলো ব্যাটেল ফিল্ডে বা যুদ্ধক্ষেত্রে, তারা গোটা জিনিসটা নিজেদের মতো করে পরিচালনা করে নেবে। অর্থাৎ সবসময় যে হেডকোয়ার্টারে যোগ করতে হবে, আরও বাহিনী পাঠান, রিজার্ভ ফোর্স পাঠান, এই ব্যাপারটা না রেখে আইবিজি হবে স্বয়ংসম্পূর্ণ। নিজেরা যে জায়গাতে কাজ করবে, নিজেরাই কঠিন পরিস্থিতি সামলাবে, নিজেরাই বাস্তব পরিস্থিতির গুরুত্ব বুঝে বাহিনীকে ব্যবহার করবে। এই 5,000-এর মধ্যে, এই 5,000 সেনাবাহিনী যেটা 12-13টা ইউনিট নিয়ে গঠিত হয়েছে। এবার কেন আইবিজি তৈরি করা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রচলিত সেনা গঠনের যুদ্ধের আগে বিভিন্ন ইউনিট থেকে বাহিনী জড়ো করতে সময় লাগে, এই কথাই বলছিলাম। ধরুন কাশ্মীরের গালওয়ান উপত্যকা, সেখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। ধরুন আমাদের চির প্রতিদ্বন্দ্বী, চিরশত্রু পাকিস্তান কোনো টাসেল সিচুয়েশন তৈরি করেছে। আপনি সৈন্য পাঠিয়েছেন, প্রথমে পাঠিয়েছেন 200 সৈন্য, নিশ্চয়ই সেটা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাই এই আইবিজি তৈরির বা এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপটা তৈরির একটাই লক্ষ্য, একসঙ্গে 5,000 সৈন্যকে পাঠিয়ে দিলাম। এর মধ্যেই ট্যাঙ্ক থাকছে, এর মধ্যেই সব কিছু ব্যবস্থা থাকছে, এর মধ্যেই পদাতিক বাহিনী থাকছে, সব 5,000 সেনা চলে গেল। এই 5,000 সেনা নিজেদের মধ্যে কিভাবে ধাপে ধাপে কাজ করবে, ওদের মধ্যেই সিনিয়র অফিসাররা থাকবে, তারা তাদের মতো পরিচালনা করবে। আগে যেমন যুদ্ধের নীতিতে কী ছিল, আমার সেনা কম পড়ছে, আপনি অমুক বর্ডার থেকে লোক পাঠান। আমার সেনা কম পড়ছে, আমাকে সাউথ ব্লক থেকে লোক পাঠান, দিল্লি সাউথ ব্লক থেকে লোক যাচ্ছে। আমার সেনা কম পড়ছে, আমার অমুক জায়গা থেকে লোক লাগবে। এই যে বিভিন্ন জায়গা থেকে সেনা আসার ফলে সময় লাগতো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধটা সামলাবেন কি করে, সামলানোর মতো পরিস্থিতি হয়তো নেই। সেই কারণে একেবারে 5,000 জনকে এই আইবিজি গ্রুপে রাখা হচ্ছে এবং 12-13খানা ইউনিট থাকবে, যাতে বারে বারে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারে বারে যাতে সেনাবাহিনীকে তুলে নিয়ে আসতে না হয়। 5,000 সৈন্য, তারাই ওই পরিস্থিতি মোকাবেলা করবে। তারা স্ট্যাটাস রিপোর্ট দেবে যে তারা স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করে দেশের অন্যান্য প্রান্ত থেকে সৈন্যবাহিনীকে না তুলে এনে এই 5,000 সৈন্যবাহিনী কতটা অ্যাক্টিভ রোল নিতে পারলেন। তারা যদি সামলে দিতে পারে তাহলে কেল্লা ফতে। তারপরেও যদি ফোর্স লাগে এই 5,000-এর বাইরে, তখন আইবিজি গ্রুপের বাইরে থেকে কিছু আনা হবে। কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে চলাটা ভারতীয় সেনাবাহিনীকে শেখানোর একটা প্রবল চেষ্টা হচ্ছে। তাই এই আইবিজি গ্রুপ গঠন, 1 জুলাই থেকে এই আইবিজি গ্রুপ গঠন হবে এবং এখানে কিন্তু অত্যন্ত দক্ষ স্কিল্ড সেনারাই কিন্তু এই আইবিজি গ্রুপের অন্তর্ভুক্ত হবেন। স্কিল্ড একেবারে, সমস্ত রকম। ডিপ ড্রাইভিং করতে পারেন, পাহাড় চড়তে পারেন ভালোভাবে, ফায়ারে কন্ট্রোল আছে, ট্যাঙ্কে কন্ট্রোল আছে, গ্রেনেড হামলা করতে পারবে। একদম অল ইন ওয়াল মাল্টিপল স্কিল থাকা সৈন্যকেই এই আইবিজি গ্রুপে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে।
5,000 সৈন্য ব্যাটলফিল্ডে নেমে পড়বে, বারে বারে ওয়্যারলেস করে বা ওয়াকি টকি করে সৈন্য পাঠান সৈন্য পাঠান সৈন্য পাঠান সৈন্য পাঠান, এই জায়গাটা আবার রাখতে চাইছে না ভারতবর্ষ। এই জায়গাটাতেই কিন্তু জোর দেওয়া হয়েছে। সেই কারণেই এই আইবিজি গঠনের উদ্দেশ্য এবং কেন আইবিজি তৈরি করা হচ্ছে। সীমান্তে দ্রুত পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর প্রয়োজন। বিশেষ করে চীন ও পাকিস্তান সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোই মূল লক্ষ্য। 12 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। এই যে 5,000 সৈন্য একটা জায়গায় আমি মজুত করে রেখে দিলাম, আমি বুঝতে পারছি কাল বা পরশু বা 72 ঘন্টার মধ্যে পাকিস্তান বা চীন বা আরও যে কেউ হতে পারে, তারা হামলা করতে পারে। হামলা করলে আমরা যাতে তারকে আগেভাগেই প্রস্তুতি থাকে। 5,000 সৈন্য যখন ব্যাটলফিল্ডে আগে থেকেই নিজেরা তৎপর থাকবে, তখন কি হবে, যে কোনো সংঘর্ষ পরিস্থিতি তৈরি হলে তা সামলানোটা অনেক ইজিয়েস্ট হবে, কারণ আমরা পরিস্থিতির আন্দাজ অনেক আগেই করে নিয়েছি। এই কারণে এই ইন্টিগ্রেটেড ব্যাটল এরকম একটা তৈরি করা হচ্ছে, এই আইবিজি তৈরি করা হচ্ছে। চলুন পরের স্লাইডে যাই। আইবিজিতে কি কি থাকে আমি আগেই বলছিলাম যে আইবিজি এই 5,000-এর যে গ্রুপ তৈরি হচ্ছে, 5,000 সেনা থাকবে সেখানে, 12 থেকে 13টা ইউনিট। কিন্তু তার মধ্যে কি কি থাকছে? পদাতিক বাহিনী থাকছে আইবিজির মধ্যে, আর্টিলারি ফায়ার করার জন্য আর্টিলারি এক্সপার্টরা থাকছে, কমব্যাট ইঞ্জিনিয়ার থাকছে, লজিস্টিক সাপোর্ট থাকছে, ফিল্ড হাসপাতাল থাকছে, এও চিকিৎসা সহায়তা থাকছে। মানে কি, আমি যখন স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করছি, আমি যখন অন্য রাজ্যের অন্য অন্য প্রান্ত থেকে, দেশের অন্য অন্য প্রান্ত থেকে আমি যখন সেনাবাহিনী চাইছি না, আমি একটা ইউনিটই কাজ করছি, 5,000 জনের সেনা, সেখানে 12-13খানা ইউনিট রয়েছে, তাই আমাকে সেখানে সব কিছু ডেপুট রাখতে হবে। আমার যেমন পদাতিক বাহিনী লাগবে, হাতে বন্দুক নিয়ে একেবারে এগিয়ে যাবে শত্রুর দিকে, আমার লাগবে আর্টিলারি ফায়ার করবার জন্য লোক, আমার লাগবে কমব্যাট ইঞ্জিনিয়ার, কোনো টেকনিক্যাল ফল্ট হলে আমাকে ইঞ্জিনিয়ার লাগবে, আমার লাগবে লজিস্টিক সাপোর্ট। তাই ওই গ্রুপের মধ্যে সমস্ত পর্যাপ্ত পরিমাণে লজিস্টিক দেওয়া থাকবে। থাকবে ফিল্ড হাসপাতাল, আমার চোট হলে এখানে আমাকে নিয়ে যেতে হবে আবার অনেকটা দূরে, এই বিষয়টা না রেখে একেবারে ফিল্ড হাসপাতাল, ওখানেই ক্যাম্প বানিয়ে অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম দিয়ে, বিশিষ্ট সেনা চিকিৎসক দিয়ে একটা ফিল্ড হাসপাতাল এবং সম্পূর্ণ চিকিৎসা সহায়তা। অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে হবে না সেই আহত হওয়া সৈন্যকে। এটাও কিন্তু এই আইবিজি গ্রুপের মধ্যে ইনক্লুডেড থাকছে। এবার চলুন আইবিজির তৈরির বিশেষত্ব। প্রতিটি আইবিজি নির্দিষ্ট হুমকি, ভূখণ্ড, দায়িত্ব ও সম্পদের ভিত্তিতে তৈরি হবে। সব আইবিজি একই রকম হবে না, দেশে অনেক প্রান্তে এরকম আইবিজি গ্রুপ তৈরি হবে, সবার কাজ একই রকম হবে না, এটা পরিষ্কার। পাহাড়ি অঞ্চলের আইবিজি হবে হালকা ও দ্রুতগতির, সমতলের আইবিজি হবে ভিন্ন ধরনের। অর্থাৎ পাহাড়ের জন্য একটা আলাদা আইবিজি, তার প্ল্যান আলাদা, তাদের প্ল্যান অফ অ্যাকশন আলাদা, তারা কিভাবে কাজ করবে। আর সমতলের জন্য একটা আলাদা আইবিজি, তারা কিভাবে কাজ করবে, তাদের প্ল্যান অফ অ্যাকশন কী হবে। এইভাবেই কিন্তু ভাবা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে এক কথায় বলা যেতে পারে একটা জোয়ার আসতে চলেছে, একটা জোয়ার আসতে চলেছে। শত্রুপক্ষ আক্রমণ করার আগে 10 বার ভাববে যে ওদের যা স্ট্রং আইবিজি আছে, তাতে আমরা 2,000-4,000 সৈন্য নিয়ে যেতে হবে আগে যুদ্ধ করতে, নয়তো পেরে ওঠা যাবে না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নেতৃত্ব কার হাতে থাকবে?
প্রতিটি আইবিজির নেতৃত্ব দেবেন মেজর জেনারেল। মেজর জেনারেলরা থাকছেন আইবিজির নেতৃত্বে, পদমর্যাদার অফিসার। হয় মেজর জেনারেল হবেন অথবা মেজর জেনারেলের র্যাঙ্কের অফিসার, মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। একজন ব্রিগেডিয়ার চিফ অপারেশনস অফিসারের দায়িত্ব পালন করতে পারেন, ব্রিগেডিয়ারকেও রাখা হচ্ছে। অর্থাৎ মেজর জেনারেল পদমর্যাদার অফিসার যেমন আইবিজির নেতৃত্বে থাকবে, আবার একজন ব্রিগেডিয়ার চিফ অপারেশন অফিসারের দায়িত্ব পালন করতে পারেন। এরপরে আইবিজির পাশাপাশি নতুন যে ইউনিটগুলি আসছে, তবে ভারতীয় সেনাবাহিনী শুধুমাত্র আইবিজি গঠন করে চুপ থাকবেন। নিজেদের সেনাকে আধুনিকতম করতে, নিজেদের সেনাকে আরও ভেরিফাইড করতে, নিজেদের সেনাকে অন্যান্য দেশের কাছে আরও অন্য রূপে আত্মপ্রকাশ করতে আরও একগুচ্ছ ইউনিট আনছে। সেই একগুচ্ছ ইউনিটগুলো কি আজকে একটু আভাস দিয়ে দেবো, কিন্তু নিশ্চয়ই আইবিজির প্রোগ্রামটা আপনারা শুনেন, আপনাদেরকে নিশ্চয়ই এটা কাছে টেনেছে যে আপনারা কতটা সুরক্ষিত হতে চলেছেন, ভারতীয় সেনাবাহিনী আপনাদেরকে কতটা সুরক্ষিত রাখছে দেশের নাগরিকদেরকে। যে ইউনিটগুলো আসতে চলেছে, ভৈরব ব্যাটালিয়ন, প্রায় 250 সদস্যের প্রযুক্তি নির্ভর বিশেষ বাহিনী, সীমান্ত অভিযান করবে, নির্ভুল হামলা এবং হাইব্রিড যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এটা গেল ভৈরব ব্যাটালিয়ন। রুদ্র ব্রিগেড আসতে চলেছে, পদাতিক থাকবে, আর্টিলারি থাকবে, সাজোয়া বাহিনী থাকবে, ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গঠিত এবং দ্রুত অভিযানের জন্য তৈরি হলেও ডিভিশনের সহায়তার ওপর নির্ভরশীল রুদ্র ব্রিগেড। এই ভৈরব ব্যাটালিয়ন এবং রুদ্র ব্রিগেড এই দুটোকে কিন্তু এই যে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, হঠাৎ করে আক্রমণ বা ছোট ছোট অপারেশন, কোথাও জানা যাচ্ছে যে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে রয়েছে, একদম অ্যাম্পেল ইনফরমেশন তথ্য সেনাবাহিনীর হাতে রয়েছে, তখন এই ভৈরব ব্যাটালিয়ন বা রুদ্র ব্রিগেড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, জায়গাটা ঘিরে ফেলবে, চিহ্নিতকরণ হবে, ফায়ার হবে। তারা যদি সারেন্ডার করলো ভালো কথা, নইলে কিন্তু যা হওয়ার সেটা এই রুদ্র ব্রিগেড এবং ভৈরব ব্যাটালিয়ন করবে। এরপরে থাকছে দিব্যাস্ত্র ব্যাটারি, আধুনিক দূরপাল্লার এবং নির্ভুল আর্টিলারি ব্যবস্থায় সজ্জিত, কঠিন ভূখণ্ডেরও কার্যকর হামলা চালাতে সক্ষম। এবং আরেকটি ইউনিট আসবে শক্তিবান ইউনিট। এই শক্তিবান ইউনিট দ্রুত এবং প্রবল আগ্নেয় শক্তি প্রয়োগ করে শত্রুকে চাপে ফেলার জন্য গঠিত হবে। শক্তিবান ইউনিটটার মধ্যেই একটা জোশ আছে। শক্তিবান ইউনিট এমন কিছু নিক্ষেপ করবে, এমন কিছু অগ্নিবাণ যাবে যাতে করে শত্রু পক্ষ ছিন্নভিন্ন ধ্বংস হয়ে যাবে, অভিঘাত বুঝে ওঠার আগেই সব কিছু ঝলসে গিয়ে শেষ। তাই বলা হচ্ছে শক্তিবান ইউনিট। সেই ইউনিট আসতে চলেছে, এতগুলো নতুন ইউনিট আইবিজির পর। ভৈরব ব্যাটালিয়ন, রুদ্র ব্রিগেড, দিব্যাস্ত্র ব্যাটারি এবং শক্তিবান ইউনিট, চারটি নতুন ইউনিট আসতে চলেছে খুব দ্রুত ভারতীয় সেনাবাহিনীতে। আসুন, আইবিজির ধারণার মূল উদ্যোক্তা, এই আইবিজি যে গঠন হবে তার মূল উদ্যোক্তাটা কে, নেপথ্যের প্লেয়ারটা কে? নেপথ্যের প্লেয়ার হচ্ছেন প্রাক্তন সেনাপ্রধান ও ভারতের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। তিনি হয়তো নেই, কিন্তু তার মস্তিষ্ক প্রসূত ছিল যে আমরা এইভাবে আইবিজি গ্রুপ তৈরি করলে সেখানে একসঙ্গে 5000 সেনাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে, সেই 5000 সেনাকে একটি জায়গায় রেখে যুদ্ধ পরিচালনা করলে বারে বারে বাহিনীর কমতি হবে না এবং একসঙ্গে কমব্যাট করা যাবে, যে কোনো পরিস্থিতি সামলানো যাবে। তৎকালীন সিডিএস বিপিন রাওয়াতের এই চিন্তাভাবনা, স্যালুট তাকে, সত্যি স্যালুট। তার কারণ একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে তাকে আর বাঁচানো যায়নি, চলে যেতে হয়েছে, কিন্তু বিপিন রাওয়াত তার এই মস্তিষ্ক প্রসূত ভাবনা আইবিজি 2016-19 সালের মধ্যে সেনাবাহিনীর আধুনিকীকরণ এবং পুনর্গঠনের অংশ হিসাবে এই ধারণা দিয়েছিলেন তিনি। সেনাবাহিনীকে আরও দ্রুত, দক্ষ এবং কম ব্যয়বহুল করার লক্ষ্য ছিল তাঁর, এই বিপিন রাওয়াতের। সেই কারণেই তিনি আইবিজি গঠন করতে চলেছেন। কোথায় কোথায় প্রথম আইবিজি গঠিত হচ্ছে চলুন এটা আমরা একবার দেখে নিই। পানাগড়ের সপ্তদশ মাউন্টেন স্ট্রাইক কর্পস বা ব্রহ্মাস্ত্র কর্পস থেকে, চীন সীমান্তে মোতায়েন এই কর্পসের ডিভিশন থেকে 4টি আইবিজি এবং একটি ফায়ার সাপোর্ট গ্রুপ তৈরি হবে।
প্রতিটি ইউনিটের নেতৃত্বে, প্রত্যেকটা ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন মেজর জেনারেল। পুরো পরিকল্পনা মাফিক এই আইবিজি গঠিত হবে। পানাগড় থেকে কাজটা শুরু হচ্ছে এবং তারপর চীন সীমান্তে মোতায়েন এই কর্পসের 2টি ডিভিশন থেকে 4টি আইবিজি এবং 1টি ফায়ার সাপোর্ট গ্রুপ তৈরি হবে। এইভাবে পরিকল্পনা রূপায়ণের দিকে এগোচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আগে কোথায় পরীক্ষা হয়েছে? অবশ্যই ভারতীয় সেনাবাহিনী কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে, কোনো কিছু গঠন করার আগে তার একটা ট্রায়াল হয়। সব কিছুতেই ট্রায়াল করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রেও সেই ট্রায়াল হয়েছে এবং হিম বিজয় 2019 হিম বিজয় মহড়ায় পূর্বাঞ্চলে পশ্চিম সীমান্তে 9ম কর্পসের অধীনেও আইবিজি ধারণার পরীক্ষা করা হয়েছে, সফল হয়েছে। সেখানে দেখা হয়েছে চেকফেক করে যে এরকম গ্রুপকে নিয়ে এগোনো যেতে পারে। আইবিজির সম্ভাব্য সুবিধাগুলো কী কী? এই আইবিজি গঠনের ফলে সুবিধাটা কি হবে? দ্রুত মোতায়েন, স্বনির্ভর যুদ্ধ পরিচালনা, পাহাড়ি এবং দুর্গম এলাকায় কার্যকর অভিযান, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়টা বাড়বে, কোঅর্ডিনেশন বাড়বে, কারণ ওর মধ্যে পদাতিক বাহিনী থাকছে, আর্টিলারি থাকছে, একে অপরের মধ্যে বোঝাপড়া থাকবে, কোনখানে আগে পদাতিক এগিয়ে যাবে বা কোনখানে আর্টিলারি ফায়ার করে জায়গাটা ক্লিয়ার করে দিয়ে তারপর পেছন থেকে পদাতিক বাহিনী যাবে, ফলে একটা কোঅর্ডিনেশন তৈরি হবে। সীমান্তে দ্রুত প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের সক্ষমতা বৃদ্ধি, ভবিষ্যতের যুদ্ধ কৌশলে ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা, এই বিষয়গুলোকে সামনে রেখেই তৈরি হচ্ছে এই আইবিজি। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভারতীয় সেনাবাহিনী তার আধুনিকতম গ্রুপকে নিয়ে আত্মপ্রকাশ করছে এবং এই যে আইবিজির কথা আপনাদেরকে বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় হবে এবং আমরা গর্বিত যে বলো 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 সবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বন্দে মাতারাম, জয় হিন্দ এবং আপনাদেরকে সালাম জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং ভারতের সেনাবাহিনী, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের আর কোন কোন খবর আপনারা জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।